নমস্কার বন্ধুরা, আগামী 10 বছরে আপনার ধনসম্পত্তি 10 গুণ করতে চান? তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখুন। না আপনাকে আমি কোনো চিটফান্ড বা পঞ্জি স্কিমের কথা বলবো না, আর আপনাকে আমি কোনো পেনি স্টক কিংবা মাল্টিব্যাগার স্টক খুঁজে সেখানে ইনভেস্ট করার কথাও বলবো না। আপনাকে আমি যে অ্যাসেটটাতে ইনভেস্ট করার কথা বলবো সেটা হলো ইন্ডিয়া। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, INDIA, ইন্ডিয়া, ভারত। আমি আপনাকে ভারতে ইনভেস্ট করার কথা বলছি। তাহলে আপনার মনে প্রশ্ন আসবে, ভারতে ইনভেস্টমেন্ট সেটা কিভাবে সম্ভব? তো আজ এই ভিডিওতে আপনাকে আমি বলবো কিভাবে ইন্ডিয়াতে ইনভেস্ট করতে হয়। প্রথমেই আপনাকে আমি বলবো যে আমাদের ভারতের ইকোনমিতে কিছু ম্যাসিভ চেঞ্জ হতে চলেছে, এবং আপনাকে এরকম 3টে কি ট্রেন্ডের কথা বলবো যে ট্রেন্ডগুলোকে ক্যাপিটালাইজ করে আপনি আপনার অ্যাসেটকে বহু গুণ বাড়িয়ে নিতে পারবেন। তো এই প্রসেসে প্রথম যেটা আসছে সেটা হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ব্যাপারটা কি? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো যে কোনো দেশের মোট জনসংখ্যার বয়সের যে বিন্যাস আছে, সেই বয়সের বিন্যাসের কারণে সেই দেশের অর্থনৈতিক বৃদ্ধি হলে তাকে বলবো আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে একটা দেশের জনসংখ্যার বয়সের বিন্যাসের কারণে সেই দেশের গ্রোথ চেঞ্জ হতে পারে কি? হ্যাঁ, অবশ্যই হতে পারে। তো একটা পুরো দেশ বা নেশনের পরিবর্তে আমি একটা ছোট্ট ফ্যামিলির এক্সাম্পল দিতে পারি আপনাকে। আমার পাশের বাড়িতেই থাকতেন যুগলদা। যুগলদাদের ফ্যামিলিতে যুগলদা, বৌদি ছিল এবং তার সাথে তার 3টে ছেলে ছিল। ছেলেদের বয়স আমারই আশেপাশে ছিল। যুগলদা গরিব মানুষ ছিলেন, তার জমি জায়গা বেশি ছিল না, তো সেই কারণের জন্য যুগলদাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হতো। বাড়িতে 4 জন ডিপেন্ডেন্ট মেম্বার ছিল, বাচ্চাদের ভরণ পোষণ এবং লেখাপড়ার দায়িত্ব তাকেই নিতে হতো। আস্তে আস্তে সেই বাচ্চারা বড় হতে লাগলো এবং তাদের বয়স যখন 18 পেরিয়ে গেল, তারা সবাই ওয়ার্কিং এজে প্রবেশ করলো। এবার তারা আস্তে আস্তে রোজগার করতে শুরু করলো, এবং তারা যখন রোজগার করতে শুরু করলো তখন কিন্তু যুগলদার ফ্যামিলিতে উন্নতি হতে লাগলো। তার মাটির বাড়ি থেকে পাকা বাড়ি হলো, জমি জায়গা কিছু ছিল না, তারা নতুন জমি কিনলো। এবার যদি আপনি দেখেন যে যুগলদার ফ্যামিলির এই ইমপ্রুভমেন্টের পিছনে কারণ কি? প্রথমেতে যুগলদার ফ্যামিলিতে একজন মাত্র আর্নিং মেম্বার ছিল এবং 4 জন ডিপেন্ডেন্ট ছিল, এবং তার মধ্যে 3 জন শিশু ছিল যাদের ভরণ পোষণ করতে হতো। তো ওয়ার্কিং মেম্বার 1 কিন্তু ডিপেন্ডেন্টের সংখ্যা বেশি। কিন্তু পরের দিকে কি হলো যে ওয়ার্কিং মেম্বার বেড়ে গেছে, এক্ষেত্রে তার সন্তানেরা তারা কিন্তু ওয়ার্কিং এজে চলে এসেছে এবং তারা কিন্তু ইনকাম করতে শুরু করেছে। সেই কারণের জন্যই তার ফ্যামিলির উন্নতি হয়েছে। এইবার একটা দেশ তো এরকম ছোটো ছোটো ফ্যামিলি নিয়েই তৈরি, সুতরাং এইভাবে যদি ফ্যামিলির ইমপ্রুভমেন্ট হয় তাহলে পুরো দেশেরও ইমপ্রুভমেন্ট হবে। আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। 1990 সাল থেকে 2020 সাল পর্যন্ত গত 30 বছরে চায়নার যে অ্যানুয়াল জিডিপি গ্রোথ সেটা 9% বা তার উপরে ছিল। এর পিছনে একটা প্রধান কারণ ছিল চায়নার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। চায়নার যে ওয়ার্কিং পপুলেশনটা ছিল, সেই ওয়ার্কিং পপুলেশনটা কিন্তু চায়নার এই ইকোনমিক গ্রোথের পিছনে একটা বড় কারণ ছিল। এইবার যদি আপনি ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে 2023 সালেতে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবথেকে জনবহুল দেশে পরিণত হয়েছে। এবং এই রিপোর্ট থেকে আরেকটা ইন্টারেস্টিং ডেটা পাওয়া যাচ্ছে, সেটা হলো যে ভারতবর্ষ পৃথিবীর ইয়ংগেস্ট পপুলেশন। ভারতের যে জনসংখ্যা তাদের গড় বয়স যদি দেখি সেটা হলো 28 বছর। আপনাকে আমি পৃথিবীর বিভিন্ন ডেভেলপড কান্ট্রির গড় বয়সের একটা চার্ট দেখাচ্ছি। ভারতের তো আমি বললামই, ভারতের অ্যাভারেজ গড় বয়স যেটা সেটা হলো 28 বছর। চায়নার ক্ষেত্রে তাদের গড় বয়স হচ্ছে 37 বছর। ইউএসের ক্ষেত্রেও গড় বয়স 37 বছর। ওয়েস্টার্ন ইউরোপ, যেগুলো একদম পৃথিবীর উন্নত দেশ, তাদের ক্ষেত্রে নাগরিকদের গড় বয়স হচ্ছে 45 বছর, এবং জাপানের নাগরিকদের গড় বয়স হলো 49 বছর। এবং এই রিপোর্ট আরও বলছে যে 2018 সাল থেকে 2055 সাল পর্যন্ত এই 37 বছর ভারতবর্ষ কিন্তু এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা সেটা কিন্তু অ্যাভেল করতে পারবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে 2041 সাল নাগাদ ভারতের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সেটা কিন্তু পিকেতে পৌঁছবে। কারণ এই বছর 2041 সাল নাগাদ ভারতের জনসংখ্যার 59% ওয়ার্কিং এজেতে থাকবে। ওয়ার্কিং এজ মানে হলো 20 থেকে 59 বছর পর্যন্ত এই বয়সের রেঞ্জটা। এবার আপনাকে আমি আগেই বলেছি, যত বেশি সংখ্যক মানুষ কর্মক্ষম থাকবে এবং লেবার ফোর্সেতে থাকবে এবং যত কম সংখ্যক চিলড্রেনকে সাপোর্ট করতে হবে, তত কিন্তু সে দেশের কান্ট্রি উন্নতি হবে, সে দেশের ইকোনমিক গ্রোথ তত ভালো হবে। এবার আপনার মনে প্রশ্ন আসবে, সে তো বুঝলাম, কিন্তু সেটা থেকে আমার লাভ কী হবে? এই যে ইকোনমিক ফেনোমেনাটা ঘটবে, এটাকে আমি আমার কাজে কিভাবে লাগাবো? খুব সহজ, বিজনেস বাড়বে তো আপনাকেও বিজনেস করতে হবে। নিজে বিজনেস না করতে পারলে যে বিজনেসগুলো ভালো চলছে সেই বিজনেসগুলোতে আপনার অংশীদারিত্ব নিতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেই কোম্পানির স্টক বা শেয়ারে ইনভেস্ট করতে হবে। সেটা কিভাবে করবেন? সব থেকে ভালো হয় যদি আপনি ভারতের প্রথম 50টা কোম্পানির শেয়ার কিনে নেন।
সেটা কিভাবে কিনতে পারবেন? নিফটি বা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন। আপনি স্রেফ নিফটি বা সেন্সেক্স যে কোনো একটা ইন্ডেক্সেতে ইনভেস্ট করুন এবং 20 বছর এটা রেগুলারলি ইনভেস্ট করে যান। আর কিছু আপনার দেখার দরকার হবে না। আমি নিশ্চিত যে আগামী 20 বছর পর আপনার ধনসম্পদ কয়েক গুণ বৃদ্ধি পাবে। এইবার আসি সেকেন্ড কি ট্রেন্ড যেটা, সেটার বিষয়তে। প্রথমে আমি বলেছি যে ইয়ঙ্গার পপুলেশন বেশি হবে। এবার ইয়ঙ্গার পপুলেশনের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হলো যে তাদের যে হ্যাবিট, সেই হ্যাবিটটাকে কিন্তু খুব সহজেই ওরিয়েন্ট করা যায়, অর্থাৎ সেই হ্যাবিটটাকে খুব সহজেই কিন্তু ম্যানিপুলেট করা যায়। আমরা দেখেছি যে আগেকার দিনেতে আমাদের বাবা বা ঠাকুরদাদের সময়েতে তারা বেশি সেভ করতো, অর্থাৎ আগের জেনারেশন সেভ বেশি করতো। কিন্তু বর্তমান জেনারেশন কি করছে? তারা সেভ নয়, তারা খরচে বিশ্বাসী, তারা খরচ বেশি করছে। আপনি বলবেন আপনি যে ইনফরমেশনটা দিলেন এর সাপেক্ষে আপনার কাছে কিছু সাপোর্টিং ডেটা আছে? অবশ্যই আছে, আপনাকে আমি শো করছি। আমি আপনাকে 2008 থেকে 2021 সাল পর্যন্ত ভারতের যে সেভিং রেট তার ডেটাটা আপনাকে শো করছি। আপনি এই চার্টটা দেখলেই দেখতে পাবেন যে 2008 সালে ভারতের সেভিং রেট ছিল 37.82%, আর 2021 সালেতে ভারতের সেভিং রেট হলো 28.2%। তো আপনার কাছে পরিষ্কার হয়ে গেল যে গত 10 বছরে ভারতের সেভিং রেট প্রায় 10% কমে গেছে। তো এটা পরিষ্কার হয়ে গেল যে ভারতবাসীরা সেভিং নয়, খরচা করার বিষয়তে বেশি আগ্রহী হয়ে পড়েছে বর্তমান সময়ে। আবার এই খরচ করার পিছনে অনেক কারণ আছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রভাব আছে, ডিজিটাল মার্কেটিং আছে, অনলাইন শপিং আছে। তো খরচ করার জন্য বিভিন্ন কনভিনিয়েন্ট ওয়ে বা উপায় আমাদের কাছে আছে, সেই কারণের জন্যই মানুষ বেশি বেশি করে খরচা করে ফেলছে। আর এই খরচ করার প্রবণতা বাড়ার পিছনে একটা প্রধান কারণ হলো ইজি অ্যাক্সেস টু ক্রেডিট, অর্থাৎ খুব সহজেই আমরা ধার পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি ক্রেডিট কার্ডের কথাই বলছি। ক্রেডিট কার্ডের ভালো মন্দের কথা আমি বলছি না এখানেতে, কিন্তু এটা সত্য যে ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে, আর ক্রেডিট কার্ড থাকার কারণে খরচ করার প্রবণতাও বাড়ছে। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে ভারতবর্ষে কিন্তু ক্রেডিট কার্ডের যে পেনিট্রেশন সেটা কিন্তু খুবই কম। ক্রেডিট কার্ডের কিন্তু ভারতবর্ষে বিরাট বড় স্কোপ আছে। আপনাকে আমি একটা ডেটা শো করছি, পৃথিবীর বিভিন্ন ধনী দেশ বা ডেভেলপড কান্ট্রি আছে তাদের যে ক্রেডিট কার্ডের পেনিট্রেশন আর ভারতের ক্রেডিট কার্ডের পেনিট্রেশনের একটা গ্রাফ আপনাকে শো করছি। এটা আমি পার্সেন্টেজে শো করছি। যদি আপনি আমেরিকাতে দেখেন তাহলে তাদের ক্রেডিট কার্ডের পেনিট্রেশন হলো 252%, অর্থাৎ প্রতি 100 জন মানুষের কাছে 252টা ক্রেডিট কার্ড আছে। তার মানে একজন লোকের কাছে 2.5টার মতো অ্যাভারেজ ক্রেডিট কার্ড আছে। আবার যদি আমি ভারতের ক্ষেত্রে দেখি, ভারতে ক্রেডিট কার্ডের বর্তমানে পেনিট্রেশন হলো 5.5%, অর্থাৎ প্রতি 100 জনে 5.5 জন মাত্র ক্রেডিট কার্ড ইউজ করেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে ইন্ডিয়াতে ক্রেডিট কার্ডের গ্রোথ পোটেনশিয়াল এখনও কত বেশি আছে। এবং ক্রেডিট কার্ডে যে ভারতে গ্রোথ হচ্ছে, ক্রেডিট কার্ডের বিজনেস যে বাড়ছে, তারও একটা ডেটা আপনাকে আমি শো করি। দেখুন, আপনাকে আমি গত 5 বছরে ক্রেডিট কার্ডের গ্রোথের একটা ডেটা শো করছি। এই ডেটাটা আমি পিডব্লিউসির একটা হ্যান্ডবুক থেকে নিয়েছিলাম, তাদের একটা রিসার্চ রিপোর্ট থেকে। জাস্ট সেকেন্ডারি ডেটাটা আপনাকে আমি তুলে ধরছি। দেখুন, এই ডেটাটাতে দেখাচ্ছে যে মার্চ 2017-তে 29 মিলিয়ন ক্রেডিট কার্ড ইস্যু হয়েছিল। সেটাই 21-এতে গিয়ে দাঁড়িয়ে সেটা হয়ে গেছে 62। এবং তারা এটা এস্টিমেট করছে যে আগামী 2026 সাল নাগাদ এটাই প্রায় 200 মিলিয়ন নাম্বারটা গিয়ে দাঁড়াবে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে ক্রেডিট কার্ডের গ্রোথ ইন্ডিয়াতে কত ফাস্ট হচ্ছে। এইবার প্রশ্ন আসবে যে এই যে ক্রেডিট কার্ডের যে গ্রোথ, এই যদি গ্রোথটা বাড়ে তাহলে কাদের লাভ হবে? ক্রেডিট কার্ডের ইউজারদের লাভ হবে কি? হতে পারে, নাও হতে পারে। কিন্তু যাদের শিওর লাভ হবে তারা কারা? যারা ক্রেডিট কার্ডটা ইস্যু করছে। তো ক্রেডিট কার্ড কারা ইস্যু করে? বিভিন্ন ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এইবার যদি আপনি চান ভালো জায়গায় ইনভেস্ট করতে, এমন জায়গায় ইনভেস্ট করতে যেখান থেকে ভালো রিটার্ন পাওয়া যাবে, সেক্ষেত্রে আপনি ভাবতে পারেন কতগুলো ভালো লেন্ডার্স, গুড লেন্ডার্স যারা, তাদের স্টকেতে ইনভেস্ট করতে পারেন। এরকম গুড লেন্ডার্স কারা আছে? বিভিন্ন বড় বড় ব্যাংক, ICICI ব্যাংক, HDFC ব্যাংক, কোটাক ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক। তো এইসব ব্যাংকগুলো আছে। তো এই ব্যাংকের শেয়ারেতে আপনি ইনভেস্ট করতে পারেন। এরপর 3 নম্বর কি ট্রেন্ড যেটা ইন্ডিয়ার ইকোনমিতে দেখা যাচ্ছে সেটা হলো শিফট ইন অ্যাসেট অ্যালোকেশন, অর্থাৎ ইন্ডিয়ার হাউসহোল্ডের যে অ্যাসেট আছে সেই অ্যাসেটের যে অ্যালোকেশান, সেই অ্যালোকেশানটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আপনাকে আমি শো করছি ইন্ডিয়ার বর্তমানেতে হাউসহোল্ড অ্যাসেট ব্রেকআপটা। সেই ব্রেকআপটা আপনি যদি দেখেন সেখানে আপনি দেখতে পাবেন যে 77% রিয়েল এস্টেটেতে ইনভেস্ট আছে। তারপরে সেকেন্ড পজিশনেতে আছে গোল্ড, গোল্ডেতে 11%, ডিউরেবল গুডসে 7%, আর ফিনান্সিয়াল অ্যাসেটে মাত্র 5% ইনভেস্টমেন্ট আছে। অর্থাৎ ম্যাক্সিমামটাই কিন্তু গোল্ড আর রিয়েল এস্টেটেতে আছে। এইবার এই গোল্ড আর রিয়েল এস্টেট থেকে কিন্তু রিটার্ন ভালো পাওয়া যাচ্ছে না, আশানুরূপ রিটার্ন আসছে না। আপনাকে আমি একটা ডেটা শো করি। এটা ফান্ডস ইন্ডিয়ার ওয়েলথ কনজারভেশন রিপোর্ট জুন 2023-এর। এই রিপোর্টটা যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন যেসব অ্যাসেট ক্লাসগুলো আছে সেই অ্যাসেট ক্লাসগুলোতে গত 1 বছর, 3 বছর, 5 বছর,
10 বছর এবং 20 বছরেতে কীরকম রিটার্ন দিয়েছে। পুরো ডেটাটা আপনি দেখে নিন, আমি আপনাকে যেটুকু হাইলাইট করার সেটুকুই বলছি। যদি আপনি দেখেন যে গত 20 বছরেতে, তাহলে আপনি দেখতে পাবেন যে গত 20 বছরে রিয়েল এস্টেট থেকে অ্যাভারেজ 9% রিটার্ন এসেছে, গত 15 বছরে রিয়েল এস্টেট থেকে 6.5% রিটার্ন এসেছে, এবং গত 10 বছরে রিয়েল এস্টেট থেকে 4.8% রিটার্ন এসেছে। তো রিয়েল এস্টেটের যদি রিটার্নটা আপনি দেখেন সেটা খুবই নগণ্য। প্রশ্নটা বারবার আসছে যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করে কিছু লাভ হবে কি, এর থেকে ভালো কোথায় ইনভেস্ট করা যায়। তুলনায় দেখা যাচ্ছে যে স্টকে যদি আমি দেখি তাহলে গত 10 বছরে প্রায় 13.3%, 15 বছর যদি টেনিওরটা দেখি তাহলে স্টকেতে 10.6%, এবং গত 20 বছরে স্টকেতে 17.2% রিটার্ন দিয়েছে। আর সেই কারণের জন্য এই রিয়েল এস্টেট থেকে কিন্তু অ্যাসেট অ্যালোকেশনটা আপনার ক্যাপিটাল মার্কেট বা স্টক মার্কেটের দিকে যাচ্ছে। তো এটা একটা প্রধান কারণ, এবং এটা কিন্তু খুব স্পিডিলি হচ্ছে। এবার আপনাকে ভাবতে হবে, যদি এই সব রিয়েল এস্টেট থেকে যদি আপনার অ্যাসেটটা ধীরে ধীরে শিফট হয়ে আপনার স্টক মার্কেট, ইকুইটি মার্কেট এই সব জায়গাতে ইনভেস্ট হয়, তাহলে সবথেকে লাভবান কারা হবে? লাভবান তারাই হবে যেসব কোম্পানিগুলো সব ক্যাপিটাল মার্কেটেতে আছে। তো এই ক্যাপিটাল মার্কেটেতে কারা আছে? বিভিন্ন ধরনের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। আর আপনাকে বলি, এই যে ক্যাপিটাল মার্কেট বা অ্যাসেট ম্যানেজমেন্ট মার্কেট, এই মার্কেটটা এতই লুক্রিয়েটিভ হয়ে গেছে, তার একটা বড় প্রমাণ হলো বিভিন্ন দেখবেন নতুন নতুন মিউচুয়াল ফান্ড কোম্পানি আসছে। নাভি মিউচুয়াল ফান্ড বাজারে এসেছে, বাজাজ ফিনসার্ভ তারাও মিউচুয়াল ফান্ডেতে আসছে, তারপরে গ্রো তারাও মিউচুয়াল ফান্ড সেগমেন্টে আসতে চায়, জিরোধা তারা মিউচুয়াল ফান্ড সেগমেন্টে আসছে, এরপরে রিসেন্ট ডেভেলপমেন্ট জিও ফিনান্সিয়াল সার্ভিস আসছে, তারাও শুনছি এই মিউচুয়াল ফান্ড সেগমেন্টেতে আসবে। সুতরাং একটা জিনিস আপনার কাছে পরিষ্কার হয়ে গেল যে এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বা এই অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি, এটা কিন্তু একটা সানরাইজ ইন্ডাস্ট্রি ভারতেতে। তো আপনার অ্যাসেটকে যদি বহুগুণে বাড়াতে হয়, তাহলে কিন্তু আপনাকে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করতে হবে। তো ভারতে এরকম লিস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট ভালো কোম্পানি কী কী আছে? এইচডিএফসি সিকিউরিটিজ আছে, এইচডিএফসি এএমসি, নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড আছে না, তো তাদের জন্য আছে নিপন ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নাম। তো এই দুটোর নাম তো আমার প্রথমেই মনে এলো। আরও কী কী কোম্পানি আছে সেটা আপনি রিসার্চ করে দেখে নিতে পারেন। তো এবার এটা নিশ্চয়ই আপনার কাছে পরিষ্কার হয়ে গেল যে কেন আমি বলেছিলাম যে আগামী 10-15 বছর আমাদের ইকোনমির জন্য একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং যদি আপনি সঠিক জায়গাতে একটু বিশ্লেষণ করে ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনি আপনার সম্পদকে কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন। তো এই ইকোনমিক গ্রোথের অ্যাডভান্টেজ যদি আপনাকে নিতে হয়, তাহলে কিন্তু আপনাকে মিউচুয়াল ফান্ডেতেই ইনভেস্ট করতে হবে। এবার যদি আপনি জানতে চান সেরা মিউচুয়াল ফান্ড কোনটা, তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।